দেখো আমাদের প্রোনাউন থেকে ক্লাস হচ্ছিল। তো প্রোনাউন থেকে আমাদের টোটাল বেশ কিছু ক্লাস হয়েছে। তো সেখান থেকে আজকে হবে আমাদের একটু অ্যাডভান্স রুল, যেগুলোর মাধ্যমে আমরা দেখে নেব যে কিভাবে প্রোনাউনগুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো চলো আমরা ভালো করে বুঝি। চলো দেখো, আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে মানে আমাদের আমাদের তো আলটিমেটলি প্রোনাউনের যেগুলো ভাগ, টোটাল যে 9টা ভাগ, প্রত্যেকটা ভাগ কিন্তু ডিটেলে আলোচনা হয়ে গেছে। তো এবারে যেটা আজকে হবে সেটা হচ্ছে যে কিছু ওয়ার্ড আমরা দেখব, যে সমস্ত ওয়ার্ডের আমরা ব্যবহারগুলো একটু ডিফারেন্ট ওয়েতে পাবো। যেমন প্রথমে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বোথের ব্যবহার। বোথ খুব ভালো করে বুঝবে, হ্যাঁ, একদম খুব সহজ করে বলবো, সহজ করে বুঝবে। দেখো, বোথ এর ব্যবহার আজকে শিখবো, বোথের ব্যবহার। ঠিক আছে, তো বুঝো বোথ কথার অর্থ কি, আগে জানতে হবে যে বোথ জিনিসটা মানে কি অ্যাকচুয়ালি। তো বোথের মানে হচ্ছে উভয়, উভয়। ঠিক আছে, বোথ কথার মানে হচ্ছে উভয়, মানে দুইজন বুঝাবে। ঠিক আছে, দুজনের মধ্যে দুজনেই। কি লেখা আছে? দুইজনের মধ্যে দুইজনই, এটা হচ্ছে বোথ। ঠিক আছে, বা বাংলায় হচ্ছে উভয়। এই কথাটা আমরা হামেশাই ব্যবহার করি যে উভয়ে স্কুল গেল, এর মানে কি দুজনেই স্কুলে যেতে হবে। ঠিক আছে, আর যদি সবাই বলে তার মানে কি ওটা বোথ আর হবে না তখন। সবাই কথার মানে হচ্ছে যে একের মানে বেশি আছে, দু তিনজন তার বেশি আছে। তো সেক্ষেত্রে এখানে যেটা বোথ মানে বলছে উভয়। এই বোথের ক্ষেত্রে বোথ যখন ব্যবহার করবে এর কিছু মানে লিমিটেশন আছে। কি লিমিটেশন? প্রথম যেটা হচ্ছে লিমিটেশন 1 নাম্বার, সেটা হচ্ছে যে বোথ দিয়ে তুমি নেগেটিভ ওয়ার্ডকে বা সেন্টেন্সকে তুমি লিখতে পারবে না। তার মানে নেগেটিভ সেন্টেন্স লেখা যাবে না। মানে বোথ ইউজ করে আমরা কখনো নেগেটিভ বাক্য লিখতে পারবো না। ঠিক আছে, আরেকটা হচ্ছে নাম্বার 2 কি, বোথের সাথে, বোথ এর সাথে অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত করা যাবে না। যাবে না, তাহলে কি যুক্ত করতে হবে? এর পরিবর্তে, এর পরিবর্তে অ্যান্ড যুক্ত করতে হবে। অ্যান্ড যুক্ত করতে হবে। চলো ব্যাপারটা এবার এক্সাম্পল দিয়ে বুঝলে ভালো হবে। তো আমাদের এই দুটো রুলকে খুব ভালো করে মনে রাখতে হবে। চলো আমরা একটা এক্সাম্পল নিই। যেমন ধরে নাও আমি একটা বাক্য লিখছি 1 নাম্বার দিয়ে, বোথ অফ দেম। এই কথার মানে হচ্ছে তাদের দুজনেই। বোথ অফ দেম মানে তাদের দুজনেই, মানে দুজন আছে তাদের দুজনেই আর নট গোয়িং টু স্কুল। এর মানে ওটা বলতে চাইছে যে তাদের উভয়ে বা দুজনেই স্কুলে যাচ্ছে না। ঠিক আছে, তো এই সেন্টেন্সটাতে দেখো আমি নট ইউজ করে ফেলেছি। তো এক্ষেত্রে আমি নটটাকে ইউজ করতে পারবো না। এই নটের জন্য আমার সেন্টেন্সটা কি হচ্ছে, ভুল হচ্ছে। দেখো লেখা আছে নেগেটিভ সেন্টেন্স লেখা যাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? তাহলে দেখো আমাদের এমন ভাবে লিখতে হবে যেন মিনিংটা চেঞ্জ না হয়ে যায়। দেখো, তাদের উভয়ে স্কুলে যাচ্ছে না, এই কথাটা ইনডাইরেক্টলি বলতে চাইছে তাদের মধ্যে কেউই স্কুলে যাচ্ছে না, তাদের মধ্যে কেউই স্কুলে যাচ্ছে না। তখন সেই বোথটা না লিখে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে নাইদার। তোমরা জানো, এর আগে ক্লাসে বলেছিলাম যে আইদার, নাইদার এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। মনে পড়ছে আশা করি। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? বোথ না লিখে আমরা এই বোথ আর নট
দুটোকে তুলে লিখবো আমরা নাইদার। আর নাইদার কথার মানে হচ্ছে দুজনের মধ্যে কেউ না, মনে পড়ছে আশা করি। আর নান মানে কি বলেছিলাম, অনেকজনের মধ্যে কেউ না, মনে পড়ছে না? মনে পড়ছে না? তাহলে সেক্ষেত্রে বোথ মানে উভয়ে, আর নট মানে না। তো উভয়ে না মানে দুজনের মধ্যে কেউ না, কারণ বোথটা শুধুমাত্র দুজনের মধ্যে দুজনইকে বোঝায়। তো বোথ অফ দেম আর নট মানে দুজনেই না, মানে নাইদার বসবে আমার, তাই তো নাকি? তা কি লিখবো বলো? নাইদার অফ দেম। এবার দেখো একটা জিনিস শোনো, নাইদার কিন্তু আর তখন কিন্তু এটার প্লুরাল থাকবে না, এটা কি হবে? সিঙ্গুলার। তাহলে নাইদার অফ দেম ইজ হবে না আর হবে? তাহলে ইজ। নট হবে না? নট বসবে না? নট বসবে না, কারণ বোথ আর নটটাকে তুলে কি লিখলাম? নাইদার। তো নাইদার অফ দেম ইজ গোয়িং টু স্কুল। ব্যাপারটা আশা করি বোঝা গেছে। দেখো, ঠিক আছে, এ প্রসঙ্গে বলে দিই যে নেগেটিভ সেন্টেন্স লেখা যাবে না, মানে ইন দ্য সেন্স যে আমরা এই বোথের সঙ্গে নট ব্যবহার করতে পারবো না। মানে এটাও তো নেগেটিভই থাকছে, নাইদার মানেও তো কেউই না, তো নেগেটিভ তো আসছে। কিন্তু এখানে ডিরেক্টলি আমি কোথাও নট ইউজ করিনি, মানে বোথ দিয়ে তুমি নট কতটা ব্যবহার করতে পারবে না, তাই আমরা নাইদার দিয়ে বোথটাকে রিপ্লেস করলাম। তো যাই হোক, তাহলে বলো তো এই সেন্টেন্সের মানেটা আর এই সেন্টেন্সের মানেটা কোনো পার্থক্য নেই, দুটোর মানে একই। এর মানে বলতে চাইছে যে দুজনের মধ্যে উভয়ই স্কুলে যাচ্ছে না। এটা শুনতে অড লাগছে, কিন্তু এটার মানে হচ্ছে দুজনের মধ্যে কেউ স্কুলে যাচ্ছে না। তো এটা বেশি অর্থ ভালো দিচ্ছে, তো এটা সঠিক, এটা লেখাটা সঠিক নয়, ঠিক আছে? মানে এর মধ্যে এরর একটু আছে। তো আশা করি বোঝা গেল। চলো আমরা আরো একটা 2 নাম্বার এক্সাম্পলে আসি। দেখো কি লেখা আছে, বোথ এর সাথে অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত করা যাবে না। এর পরিবর্তে মানে এই অ্যাজ ওয়েল অ্যাজ এর পরিবর্তে তোমাকে কি করতে হবে? অ্যান্ড ইউজ করতে হবে। এবার অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি আর অ্যান্ড মানে কি? দুটোর মানেই কিন্তু এবং বোঝায়, কিন্তু এই এবং আর এই এবং সরাসরি তুমি মানে যে কোনো জায়গায় ইউজ করতে পারবে না। যদি তোমাকে এবং শব্দটা ইউজ করতেই হয়, শুধুমাত্র এই বোথের ক্ষেত্রে তুমি অ্যান্ডটা ইউজ করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজটা ইউজ করতে পারবে না। কিরকম একটা এক্সাম্পল দিলেই বোঝা যাবে। দেখো ফর এক্সাম্পল আমি একটা সেন্টেন্স লিখছি আমি, যে বোথ বোথ রাম অ্যান্ড স্যাম আর প্রেজেন্ট হিয়ার। এবার দেখো তো এই সেন্টেন্সটাতে আমি বোথের সাথে আমি কি অ্যান্ড ইউজ করেছি, তাহলে বাক্য ঠিক না ভুল আছে? বাক্য বিলকুল ঠিক আছে। কিন্তু যদি আমি এরকম না লিখে যদি আমি এমনটা লিখতাম যে বোথ প্রেজেন্ট হিয়ার, এই বাক্যটা লেখা যাবে না। দেখো এখানে কিন্তু তুমি কি করেছো, এই এন্ড এর পরিবর্তে তুমি অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করেছো, এটা এই বোথের সঙ্গে ইউজ করা যাবে না। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু ভুল আছে। তাহলে আমরা কি বুঝলাম, যে বোথের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত করা যাবে না। তো বোথ আছে, এটা মোটেও লেখা যাবে না, বাক্য বিলকুল ভুল আছে। দেখো লেখা আছে এর পরিবর্তে তোমাকে অ্যান্ড যুক্ত করতে হবে। তাহলে আমি অ্যাজ ওয়েল অ্যাজটাকে রিপ্লেস করলাম কি দিয়ে? অ্যান্ড দিয়ে। এর মানেটা হচ্ছে রাম এবং শ্যাম দুজনেই, এখানে দুজনের গুরুত্ব 100%। তাহলে রামের যতখানি ভ্যালু আছে, শ্যামের ভ্যালু ঠিক ততখানি আছে। তো এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে দুটো, সেজন্য আমরা এখানে যে ভার্বটা নিয়েছি সেটা হচ্ছে প্লুরাল। কারণ সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ভার্ব হতে হবে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল ভার্ব। আর এখানে দেখো বোথ দিয়ে আমি তো অ্যাজ ওয়েল অ্যাজ মানে ইউজ করতেই পারবো না, এটা তো প্রথমেই ভুল রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমার আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, কি তাই তো? না সমস্যা বুঝতে? দেখো দেখো এবারে এবার যেটা শিখবো সেটা হচ্ছে রুল 2। সেটা হচ্ছে, দেখো আমরা তো বোথ শিখে ফেললাম, এবারে শিখবো আইদার অর, নাইদার নর, ঠিক আছে? নট অনলি, বাট অলসো। এই যে ব্যবহারগুলো, এদের ক্ষেত্রে আমরা যখন নাউন বা প্রোনাউন ব্যবহার করব, সেক্ষেত্রে যদি পজেসিভ কেসগুলো ব্যবহার করি বা ভার্ব ব্যবহার করি, সেই ভার্বগুলো হোক বা পজেসিভ কেসগুলো হোক, সেগুলো কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা একটু দেখে নেব।
তো কি বললাম, দেখো একটা হচ্ছে আইদার অর। আচ্ছা, এখানে ডট ডট দেওয়ার অর্থ হচ্ছে যে আইদারের, মানে এই যে আইদারের পরে মানে ডট ডট দেওয়া আছে মানে কি এখানে একটা নাউন বসবে, ঠিক আছে, আর অর দিয়ে ওর পরে আরেকটা নাউন বসবে, তো দুটো নাউন থাকবে। তো এবার দেখে নেবো কোন নাউনটার কতটা গুরুত্ব রয়েছে বা কোন নাউনটা কতখানি ভ্যালুয়েবল। যেমনি নাইদার নর আছে, তো নাইদারের পরে ডট ডট মানে কি এখানে নাউন আছে, নরের পরেও নাউন আছে, তো এবার দুটো নাউনের মধ্যে কার গুরুত্ব কতখানি দেখে নেব, নট অনলি বাট অলসো। এই যে এভাবে আমরা সবগুলো কিন্তু দেখে নেব। তো যাই হোক, এক্ষেত্রে খেয়াল রাখবে যদি আমি আইদার অরটা দিয়ে বলি, তাহলে এই যে আইদার সামথিং অর সামথিং, মানে ধরে নাও যে এখানে আছে সাবজেক্ট ওয়ান আর এটা হচ্ছে সাবজেক্ট টু, তাহলে এটা তাহলে কি আলটিমেটলি সাবজেক্টের ঘর হয়ে গেল, ঠিক আছে। এরপরে কি বসে বলো, ভার্ব বসবে, তারপর যা আছে এক্সটেনশন বসবে। অবজেক্ট নাও বলতে পারি, কারণ সবসময় অবজেক্ট থাকবে এর কোনো ব্যাপার নয়, ওখানে অ্যাডভার্ব থাকতে পারে বা অন্য কোনো কিছু টার্ম থাকতে পারে। তো আমি এক্সটেনশন লিখলাম, এটা আইদার ইট মে বি অবজেক্ট অর অ্যাডভার্ব। তো সেক্ষেত্রে আমরা কোনটা সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাবো। তোমার মনে হতে পারে সাবজেক্ট দুটো আছে, ভার্ব মনে হয় প্লুরাল হবে, এমনটা মোটেও নয়। তাই কি হবে না, বলছে যেটা হচ্ছে নিয়ারেস্ট সাবজেক্ট, মানে এই ভার্বটার যেটা হচ্ছে নিয়ারেস্ট সাবজেক্ট মানে কাছাকাছি সাবজেক্ট, কোনটা কাছাকাছি, S1 না S2 কাছাকাছি আছে, S2, তাহলে এই অ্যাকর্ডিং টু S2 ভার্ব শুড বি প্লেসড, মানে এই সাবজেক্ট টু অনুযায়ী তোমাকে ভার্বটা বসাতে হবে। ব্যাপারটা বোঝা গেল কিরকম, চলো একটা এক্সাম্পল আসলে ভালো বুঝতে পারবে। যেমন লেখা আছে আইদার রাম অর হিজ ফ্রেন্ডস উইল গো টু কলেজ। কি লেখা আছে দেখো ভালো করে, বলছে আচ্ছা এখানে উইল দিয়েছি, তো চলো উইল দিয়ে তো ভালো বুঝতে পারবে না, কারণ উইলটা সকলের ক্ষেত্রে ইউজ হয়। আমি উইল না দিয়ে আমি এখানে মানে ভার্বটা চেঞ্জ করে দিচ্ছি, এটা আমি লিখছি ইজ গোয়িং করে দিলাম, হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। কি লেখা আছে, আইদার রাম অর হিজ ফ্রেন্ডস ইজ গোয়িং টু কলেজ। বাক্যের মধ্যে ভুল আছে কি নেই, ভুল অবশ্যই আছে। কি ভুল দেখো, প্রথমত তোমাকে চিনতে হবে যেটা আইদার অর দিয়ে যুক্ত আছে, তাহলে এই রুলটাকে বলছে নিশ্চয়। এই রুলের আন্ডারে কি বলছে যে সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাবজেক্ট ওয়ান আর এটা হচ্ছে সাবজেক্ট টু। কি বলেছিলাম যে ভার্বটা যে বসবে অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। তাহলে বলো এই যে ইজ হবে নাকি আর বসবে, এটা এটা ঠিক হবে কি সাবজেক্ট টু অনুযায়ী। তো সাবজেক্ট টু কিসে আছে এটা বলো, হিজ ফ্রেন্ডস কিসে আছে, এটা প্লুরালে আছে। তো যখন এটা প্লুরালে আছে তো ভার্বটা কিসে হবে, প্লুরাল হবে। ভার্ব যদি মানে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা কি হবে, প্লুরাল হবে। তাহলে এখানে কিন্তু ইজটা অ্যাকচুয়ালি ভুল আছে, তাহলে সেই ইজটা ওটা কি হবে বলো, আর হয়ে যাবে। তাহলে সেন্টেন্সটা হয়ে গেল আইদার রাম অর হিজ ফ্রেন্ডস আর গোয়িং টু কলেজ। দেখো এটা কারো বুঝতে সমস্যা হয়েছে কি, কিছুই না, জাস্ট আইদার অর দিয়ে যদি মানে সেন্টেন্স থাকে জাস্ট দেখবে যেটা কাছাকাছি আছে সাবজেক্টটা সেইটা অনুযায়ী ভার্বটা বসবে। এটা আছে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। এবার তুমি জানো যে ইজটা হচ্ছে কার ক্ষেত্রে, সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজ করি, আর যখন এটা প্লুরাল থাকে তখন আমরা আর ইউজ করি। এই তো দেওয়া আছে, ক্লিয়ার না ক্লিয়ার না। চলো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আনসারটা তোমরা বলবে, ঠিক আছে। কি লেখা আছে মনে করো, ধরে নাও 2 নম্বর লেখা আছে মনে করো, আচ্ছা আইদার অর দিয়ে বলি, আইদার ইউ অর হি ড্যাশ। কি লেখা আছে, আইদার ইউ অর হি ড্যাশ ডুইং দ্য টাস্ক। বলে এখানে কি বসবে, অবশ্যই ইজ বসবে, কারণ যেহেতু হিটা আছে কাছাকাছি তাহলে ইজ বসবে, তাই তো। যদি ইউটা এখানে না থাকে, যদি ইউ এখানে থাকতো তাহলে কি বসতে তাহলে, আর বসতো তাহলে। তার মানে বুঝে গেলে আশা করি যেটা কাছাকাছি সেইটা অনুযায়ী আমরা ভার্বটা বসাবো, বুঝা গেল। তাহলে এটা যেমন আইদার অর দিয়ে বললাম, নাইদার নর দিয়েও সেম, ঠিক আছে। হ্যাঁ চলো নাইদার দিয়ে বলি একটা,
কি লিখবো? কি লেখা আছে? নাইদার মাই আঙ্কেল নর আই ড্যাশ ডাল। এর মানে হ্যাঁ, একদম এম বসবে। এর মানে কি বলছে বলো তো? না আমার আঙ্কেল না আমি বোকা, মানে দুজনে কি তাহলে চালা। নাইদার মানে হচ্ছে না, ঠিক আছে? তাহলে না আমার আঙ্কেল না আমি ডাল, এর মানে কি কেউ ডাল নয়, মানে সবাই কি তাহলে ইন্টেলিজেন্ট। ঠিক আছে, তাহলে তাহলে এখানে কি বসবে? এই মাই আঙ্কেলের জন্য ইজ বসবে নাকি আয়ের জন্য এম বসবে? এম বসবে। কি হচ্ছে কি হচ্ছে না ক্লিয়ার? তাহলে আশা করি এই যে নট অনলি বাট অলসো, তাহলে নট অনলি হি বাট অলসো হিজ ফ্রেন্ডস, আর নাকি ইজ বসবে? নট অনলি হি বাট অলসো হিজ ফ্রেন্ডস, ইজ নাকি আর? আর বসবে। কোনো সমস্যা বুঝতে কোথাও ডাউট কোথাও কিছু না? তাহলে এটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। লিখে নাও এটাও তাহলে এক্সাম্পল গুলো। বলো তোমরা এবার, বলো দেখি তুমি এখানে কি বসাবে, ইজ বসাবে নাকি আর বসাবে? কি লেখা আছে? নট অনলি হিজ ফ্রেন্ডস বাট অলসো হিজ প্যারেন্ট ড্যাশ গোয়িং টু পিকনিক। ভুল হয়ে গেল, ইজ বসবে। এবার তোমরা বলবে প্যারেন্টের মানে তো পিতা মাতা না, প্যারেন্টের মানে আইদার পিতা অর মাতা, মানে এই প্যারেন্ট অ্যাকচুয়ালি এটা সিঙ্গুলার নাউন। কেন স্যার? অ্যাকচুয়ালি যদি প্যারেন্টস থাকতো তার মানে হচ্ছে পিতা মাতা দুজনকেই বোঝাচ্ছে। তাহলে এটা একটু তাহলে কি বলতো, মানে বুঝতে তোমাদের ভুল হয়েছে বলে তোমরা ইজ বা আর তোমরা বলছিলে। তো মনে রাখবে যে প্যারেন্ট, প্যারেন্ট এর মানে কি পিতা হতে পারে বা মাতা হতে পারে, আর প্যারেন্টস মানে কি পিতা মাতা। বুঝলে? তো একটু ভালো করে ধ্যান দিয়ে দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তাহলে ওখানে প্যারেন্ট লেখা আছে, তাহলে প্যারেন্ট মানে কি বলো? হয় পিতা কিংবা মাতা, যে কোনো একজনকে একজনকে বলছে। তাহলে সেক্ষেত্রে এখানে কি বসবে? ইজ বসবে। ভেরি গুড। তাই এখানে হয়ে যাবে ইজ। যদি এগুলো এক্সামে আসে করতে পারবে না? আরামসে করা যাবে। এগুলো বেশিরভাগ তোমার থাকবে ইরর কারেকশনে থাকবে, ঠিক আছে? মানে তোমার পুরোটা সেন্টেন্স লিখে দেওয়া আছে, এখানে আর দিয়ে কিন্তু লিখে দেওয়া আছে, আর আবার অপশন দেওয়া আছে নো ইরর। তোমার ভুল মনে হবেই না তোমার যে কোনো ভুল আছে, মানে ঠিকই আছে। কারণ অনেকে ভাববে যে এখানে ফ্রেন্ডস আছে আর আছে চলো ঠিকই আছে, কিন্তু না, এখানে দেখতে হবে নট অনলি বাট অলসো দিয়ে দেওয়া আছে। এর মানে কি বলতো? এর মানেটা বলতে চাইছে নট অনলি ফ্রেন্ডস মানে শুধুমাত্র তার বন্ধুরাই নয়, বাট অলসো তার সাথে কি আছে? হিজ প্যারেন্ট, তার পিতাও যাচ্ছে। তো ওটাই বলছে যে শুধু তার বন্ধুরাই নয়, তার বাবা বা মা একজন যাচ্ছে। বুঝলে ব্যাপারটা? তাহলে এই রকম সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে এই সাবজেক্ট টু এর যে ভ্যালু, এটা হচ্ছে কত? 100%। আর যেটা সাবজেক্ট ওয়ানের ভ্যালু 0%, তাই তো? কারণ এর তো কোনো ভ্যালুই থাকছে না, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল দেখার তো কোনো ব্যাপারই নয়। বুঝলে কি বুঝলে না? তাহলে যা আছে শুধুমাত্র সাবজেক্ট টুটাই আছে। এদিকে কোথায় হারিয়ে গেছো? না না না, বুঝে ভালো করে, মন অন্যদিকে। বুঝলে? শোনো, তাহলে সাবজেক্ট ওয়ান আর সাবজেক্ট টু এর মধ্যে কার ভ্যালু কত পার্সেন্ট? সাবজেক্ট ওয়ান 0%, সাবজেক্ট টু 100%। যদি আইদার অর, নাইদার নট, নট অনলি, বাট অলসো থাকে তবে। বোঝা গেল? ভেরি গুড। চলো মেটাচ্ছি তাহলে। কি মোশারফ, ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? ডাউট হচ্ছে থাকছে এরকম, না সমস্যা হচ্ছে কিছু? দেখো, তো এবার রুল নাম্বার 3, মানে মানে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, বুঝলি? মানে একটু ব্যতিক্রম ধর্মী, মানে পরীক্ষায় ভুল হওয়ার চান্সটা বেশি। মানে আমাদের যে মোট 9টা ভাগ ওগুলো তো বেসিক ছিল, ওটা বেসিক লেভেলের হয়ে গেছে আমাদের কমপ্লিট, এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল। তো রুল 3তে কি বলছে খুব ভালো করে বোঝো। দেখো বলছে যে যদি দুটোর মধ্যে বা তার বেশি পার্সনের মধ্যে বা কোনো থিং হতে পারে, এদের মধ্যে যদি একটা চয়েস বোঝায়, চয়েস মানে কি ওখান থেকে তোমাকে যে কটা পিক করতে বলছে, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু পার্সনের ক্ষেত্রে আর হু ইউজ করতে পারবো না, এর বদলে আমাকে হুইচ ব্যবহার করতে হবে। ব্যাপারটা কিরকম চলো আমরা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবো। কি বলছি দেখো, যদি কি লিখলাম বলো? যদি দুটি বা তার বেশি ব্যক্তি অথবা বস্তুর মধ্যে চয়েস বোঝায়, সেক্ষেত্রে
সেক্ষেত্রে এই ব্যক্তির ক্ষেত্রে আমরা হু ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমরা হু ব্যবহার করা যাবে না, এই যে হু ব্যবহার করা যাবে না। কিরকম? চলো আমরা একটা খুব ভালো এক্সাম্পল নিয়ে আসছি, তাহলে ভালো বুঝতে পারবো। দেখো ভালো করে বোঝো, আমরা হুইচ ব্যবহার করব। কি বলো? হুইচ, হুইচ ব্যবহার করব। কিরকম? দেখো একটা এক্সাম্পল আসলেই বুঝতে পারবে। হ্যান্ডসাম, কি লেখা আছে দেখো, বিটুইন দ্য টু ফ্রেন্ডস, এর মানে দুজন বন্ধুর মধ্যে কে বেশি হ্যান্ডসাম আছে। তাহলে এইখানে এই বাক্যটাতে কোথাও না কোথাও কি মনে হচ্ছে, যে দুটো ব্যক্তির মধ্যে একটা চয়েস বোঝাচ্ছে বা চুজ করতে বলছে, যে দুজনের মধ্যে কে বেশি হ্যান্ডসাম, তার আনসার হবে যে কোনো একটা। সেক্ষেত্রে আমরা কি বললাম, আমরা হুইচ ব্যবহার করব, হু ব্যবহার করা যাবে না। তাহলে এখানে বললো এই যে হু লিখেছি, এই হুটা কিন্তু কি লেখা আছে, তাহলে এটা ভুল লেখা আছে। তাহলে সঠিক কি হবে বলো, এই হুটাকে তুলে আমরা কি লিখবো, হুইচ। তাহলে আনসারটা হয়ে যাবে বিটুইন দ্য টু ফ্রেন্ডস হুইচ ইজ দ্য মোর হ্যান্ডসাম। এবার অনেকে বলতে পারে যে স্যার মোর যখন আছে, এটা তো কম্পারেটিভ ডিগ্রি, আমরা ডিগ্রি পড়েছি, ডিগ্রি তিন রকমের হয়, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, একটা সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা কি জানি যে পজিটিভের ক্ষেত্রে সামনের দিকে এরকম দা থাকবে না, শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রিতেই দা থাকে। আর কম্পারেটিভে এরকম দা তো থাকবেই না, মানে পজিটিভ আর কম্পারেটিভে দা থাকে না, দা শুধুমাত্র থাকে সুপারলেটিভ ডিগ্রিতে। কিন্তু এটা তো কম্পারেটিভ, তো এখানে দা কেন? যেহেতু এখানে হুটাকে তুমি হুইচ করতে পারছো, ব্যতিক্রম ধর্মী, তো এখানে এটাও ব্যতিক্রম ধর্মী, তোমার এটা হবে কম্পারেটিভ ডিগ্রি, তবু এখানে সামনে দিয়ে কি বসবে, দা বসবে। কথা বুঝলে? অ্যাকচুয়ালি এটার যে বাংলা অর্থটা এরকম আসছে, যে দুইজন বন্ধুর মধ্যে কোনটা বেশি হ্যান্ডসাম, দুটো বন্ধুর মধ্যে কোনটা বেশি হ্যান্ডসাম, মানে যখন চুজ করার কথা আসছে তখন কোনটা, এতগুলো ছেলের মধ্যে কোনটা হচ্ছে তোর সামথিং। বুঝলি কি বুঝলে না? তার মানে এরকম ব্যাপারটা, এই হুইচের অর্থ আসছে এখানে কোনটা। বুঝলে? এখানে এতগুলো ছেলের মধ্যে কোনটা তোমার ভাই, বুঝছো কি বুঝছো না? তাহলে আমি যদি বলি, দেখো দেখো যদি আমি এরকম বলি, তাহলে বলো তোমরা বাক্য ঠিক না ভুল লেখা আছে। দেখো নাম্বার টু লেখা, এটা এক নাম্বার গেল। নাম্বার টু, বললো বাক্য কি ঠিক লেখা আছে? বলছে হু ইজ ইয়োর ব্রাদার ইন দ্য ক্রাউড। ক্রাউড কথার অর্থ হচ্ছে ভিড়, অনেক লোকের সমাগম আছে। তার মানে বলছে যে এই ভিড়ের মধ্যে কোনটা তোমার ভাই। হ্যাঁ, তাহলে হুইচ ইজ ইয়োর ব্রাদার ইন দ্য ক্রাউড, মানে এই ভিড়ের মধ্যে কোনটা তোমার ভাই, নাকি এই ভিড়ের মধ্যে কে তোমার ভাই। বুঝছো কোনটা বেশি অর্থ দিচ্ছে মিনিংফুল, এই ভিড়ের মধ্যে কোনটা তোমার ভাই, নাকি এই ভিড়ের মধ্যে কে তোমার ভাই, কোনটা তোমার ভাই। মানে তোমাকে একটা পিক করতে, ও আচ্ছা ওই লাল জামাটা। বুঝলে কি বুঝলে না? তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু এই হুটাকে আর লিখতে পারবে না, না কি লিখতে হবে বলো, হুইচ। তাহলে হুইচ ইজ ইউর ব্রাদার ইন দ্য ক্রাউড, এটা ব্রাদার না লিখে তুমি যেমন তা লিখতে পারো। চলো আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি। কি লেখা আছে বলো, বিটুইন দ্য টু গার্লফ্রেন্ডস হু ইজ মোর অ্যাট্রাকটিভ, দুটো গার্লফ্রেন্ডের মধ্যে কোনটা বেশি অ্যাট্রাকটিভ। বলো কি ঠিক না ভুল লেখা আছে? হ্যাঁ, ভুল লেখা আছে। তাহলে কি হবে বলো, এই হুটা কি হবে, আর কি ভুল আছে, আর কি ভুল আছে, এইখানে একটা দা বসবে, এই যে বললাম যে দা, এখানে একটা দা বসবে, তাই তো? তাহলে এটা হয়ে যাবে হুইচ,
আর এখানে হয়ে যাবে দা। তাহলে কি হলো ফাইনালি? বিটুইন দ্য টু গার্লফ্রেন্ডস হুইচ ইজ দ্য মোর অ্যাট্রাকটিভ। যাচ্ছে বুঝা? ভেরি গুড। হ্যাঁ, এক্সাম্পল দিচ্ছি এর জন্য যেন মনে থাকে। হয়েছে? তাহলে এটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। কোনো ডাউট? তাহলে যদি দুটি বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে চয়েস বোঝায়, সেক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করব, হু নয়। কিন্তু ইন জেনারেলি কিন্তু মনে হতে পারে হুটাই ঠিক, কারণ যেহেতু ব্যক্তির কথা বলছে, কিন্তু এটা ব্যক্তির ক্ষেত্রে হু আমরা না ইউজ করে হুইচ ব্যবহার করব। ঠিক আছে? দেখো রুল 4 নাকি এবার দেখো রুল 4 কি বলছে ভালো করে বোঝো। দেখো রুল 4 বলছে কি, শোনো খুব ভালো করে বোঝো। যদি একটা সেন্টেন্স লেখা আছে মনে করো, এবং সেই সেন্টেন্সটাতে হু অথবা হোয়াট হতে পারে বা হুম হতে পারে, এই সমস্ত কিছুর ব্যবহার দেওয়া আছে, এবং সেই সেন্টেন্সটা যদি কমা আকারে থাকে, মানে একটা সেন্টেন্সের ভেতরে আরেকটা পার্ট, মানে সেন্টেন্সেরই আরেকটা পার্ট যদি লুকানো থাকে, তাহলে সেই যে ভেতরে সেন্টেন্সটা থাকবে কমার মধ্যে, তার গুরুত্ব আমরা দেব 0%, মানে ওর কোনো গুরুত্ব থাকবেই না। কিরকম বলছি ভালো করে বোঝো। দেখো আমি লিখছি আগে বোঝো, যে যদি একটি মূল সেন্টেন্স, মূল মানে প্রধান, ঠিক আছে, মূল সেন্টেন্সের মধ্যে অপর একটি সেন্টেন্স, খুব ভালো করে বোঝো, অপর একটি সেন্টেন্স, যদি একটি মূল সেন্টেন্সের মধ্যে অপর একটি সেন্টেন্স, কি বলবো, যে কমা, এর নাম কমা তো নাকি, কমা, ঠিক আছে, কমা এর মাঝে থাকে, তাহলে তার গুরুত্ব 0% হবে। এর মানে তার কোনো গুরুত্ব থাকবে না। কিরকম একটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে। ঠিক আছে, যেমন ধরে না একটা বাক্য লেখা আছে, এক্সাম্পল দিয়ে আসছে, হ্যাঁ বোঝো, খুব ভালো করে বোঝো। খুব মানে খুব সুন্দর একটা কোশ্চেন দেওয়া আছে। কি লেখা আছে দেখো, রতন ইজ মাই ফ্রেন্ড, মানে বলছে রতন একজন আমার বন্ধু, হুম এভরিওয়ান নোজ ইজ আ ডক্টর, মানে বলতে চাইছে যে একজন রতন একজন বন্ধু, সে একজন ডাক্তার, সবাই ওকে চেনে, এরকমটা কিছু বলতে চাইছে। তো তোমার কিন্তু মনে হতে পারে যে বাক্যটা কোথাও কোনো ভুল টুল নেই, ঠিক আছে। তো এবার বাক্যটা কিন্তু ভুল আছে। কি ভুল আছে? কি বলছে দেখো, যদি একটি মূল সেন্টেন্সের মধ্যে, তো মূল সেন্টেন্স হচ্ছে রতন ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড হি ইজ এ ডক্টর, এটা হচ্ছে মূল সেন্টেন্স। কিন্তু এভরিওয়ান নোজ দেখো দুটো কমার মধ্যে রাখা আছে, তো ওই জন্য বলছি দেখো অপর একটি সেন্টেন্স কমায়ের মাঝে থাকে, তাহলে তার গুরুত্ব 0%। মানে তার মানে এতটুকু বুঝে গেলাম যে এই যে আছে পার্টটুকুটা এভরিওয়ান নোজ, এর পার্সেন্টেজ 0%, মানে এর কোনো ভ্যালুই নেই, এর মানে ওটা ওখানে নেই। তাহলে কেন? এই সেন্টেন্সটা দেখো একটা রানিং সেন্টেন্সের মাঝে ঢুকে গেছে কমার মধ্যে। দেখো মানে অ্যাকচুয়ালি এমন হওয়া উচিত ছিল যে রতন ইজ মাই ফ্রেন্ড হুম ইজ এ ডক্টর, এমনটা হওয়া মানে মেন সেন্টেন্স ছিল, কিন্তু এই মেন সেন্টেন্সের ভেতরে কমার মাঝে আরেকটা সেন্টেন্স ঢুকে গেছে। তাহলে এই যে এই কমা থেকে শুরু করে এই কমা অবধি এই যে সেন্টেন্সটা আছে, এর কোনো গুরুত্বই পাবে না। মিনিংটা থাকবে, কিন্তু আমরা যখন স্ট্রাকচারটা দেখব, এর গুরুত্ব আমরা দেব না। তাহলে এবার তোমরা বলো, যদি এটার গুরুত্ব আমি না দিই, এটা মনে করো নেই, এখন এটাকে ভাবো নাই, এই পার্টটা উজ্জ্ব আছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এবার বলো তো বাক্যটা দেখো তো ঠিকঠাক আসছে কি। রতন ইজ মাই ফ্রেন্ড হুম ইজ এ ডক্টর, হুম কথার মানে হচ্ছে যাকে। শোনো মন দিয়ে, হুমের দুটো অর্থ থাকে, এই হুম যে আছে, এই হুমের দুটো অর্থ, এক হচ্ছে কি কাকে, আর একটা হচ্ছে কি যাকে। এবার কোনটা কখন মানে, কাকে মানে হচ্ছে কি যখন শেষে কোশ্চেন মার্ক থাকবে, আর যাকে মানে কি লাস্টে কি থাকবে, একটা পূর্ণচ্ছেদ থাকবে বা দাড়ি থাকবে। তো বলো এই সেন্টেন্সের শেষে কি আছে, ফুল স্টপ আছে, তাহলে কি এখানে মানে কি কাকে না যাকে, যাকে হবে। যদি যাকে হয়, তাহলে এবার বলো তো বাক্যের কি মানেটা আসছে,
যে রতন হচ্ছে আমার একজন বন্ধু যাকে একজন ডাক্তার, মানে আসছে? মানে আসছে না। তা কি হতো এখানে বলো তো? যে একজন ডাক্তার বা যিনি একজন ডাক্তার। তা রতন হচ্ছে আমার বন্ধু যে একজন ডাক্তার। তাহলে যে ইংলিশ কি তাহলে? তাহলে দেখো তোমরা জানো যে হু এর মানে দুটো। হু মানে একটা হচ্ছে কে বা কে, ঠিক আছে। আর হুইচ, সরি, আরেকটা হু মানে কি আছে? যে বা যিনি। যিনিটা একটু সম্মানীয় ব্যক্তি, আর যেটা হচ্ছে নর্মাল আমাদের মতো। তাহলে সেক্ষেত্রে কে যখন বলছি শেষে কি থাকবে? কোশ্চেন মার্ক থাকবে। আর যে বা যিনি লাস্টে কি থাকবে? দাড়ি থাকবে, মানে পূর্ণচ্ছেদ থাকবে, ফুল স্টপ। তো এখানে বললো ফুল স্টপ আছে। তাহলে আমার কোনটা মানে যে অর্থ দরকার, তাহলে কি লিখবো আমরা? হু। তাহলে এখানে আমরা এই হুমটাকে তুলে কি লিখবো বলো? হু। তাই সঠিক হয়ে যাবে এটা কেটে হু। তাহলে আলটিমেটলি যে সেন্টেন্সটা হলো কি হলো? রতন ইজ মাই ফ্রেন্ড হু এভরিওয়ান নোজ ইজ এ ডক্টর। কথা বুঝলে কি? কিন্তু একটা জিনিস দেখো, তাহলে এই কমাটার কতখানি গুরুত্ব আছে না? এই দুটো কমার মধ্যে যখন আরেকটা সেন্টেন্স চলে আসছে তখন কিন্তু আমরা আর এই হুমটা কিন্তু থাকছে না। কিন্তু দেখো শুনে কিন্তু হুম প্রথমে ঠিক মনে হচ্ছিল যে হ্যাঁ রতন ইজ মাই ফ্রেন্ড হুম এভরিওয়ান নোজ, তাই তো? যে হ্যাঁ রতন একজন আমার বন্ধু যাকে সবাই চেনে, একজন ডাক্তার, শুনে ঠিক মনে হচ্ছিল। কিন্তু এই পার্টটা দেখো দুটো কমার ভেতরে আছে, এর তো কোনো গুরুত্বই থাকবে না। তো এটা পার্ট বাদ দিলে সেন্টেন্সটা আর মিনিং থাকছে না। রতন ইজ মাই ফ্রেন্ড হুম ইজ এ ডক্টর, মানে আছে? তাহলে রতন ইজ মাই ফ্রেন্ড হু ইজ এ ডক্টর এভরিওয়ান নোস। ব্যাপারটা বুঝলে কি বুঝলে না? লেখো। দেখো আমি আরেকটা সেন্টেন্স লিখেছি 2 নম্বর দিয়ে। রাজা ইজ এ কাইন্ড বয় হোম এভরিওয়ান লাইকস। বলো এই বাক্যে কোথায় ভুল আছে বা ভুল আছে নাকি? হ্যাঁ, এই বাক্যে কোনো ভুলই নেই। কেন? এই বাক্যে কি এমনটা আছে যে আহ, কমা এর মাঝে একটা কোনো সেন্টেন্স আছে? আছে যে দুটো কমার মাঝে এরকম কোন একটা সেন্টেন্স আছে? কারণ একটাই কমা আছে, আর এখানে এই কমাটা দিয়েছিল এই বয়টার জন্য। তো সেক্ষেত্রে এইরকম কিন্তু দুটো কমার মাঝে যে একটা সেন্টেন্স থাকবে যার গুরুত্ব দেব 0%, এমন এখানে ব্যাপারই নেই। তো এখানে কি ব্যাপার আছে? রাজা একটা মানে দয়ালু ছেলে। রাজা একজন দয়ালু ছেলে যাকে সবাই পছন্দ করে। তাই তো? দয়ালু ছেলে হলে তো পছন্দ করবেই। তো তাই বলছে রাজা একজন দয়ালু ছেলে হুম মানে এখানে কি? যাকে সবাই এভরিওয়ান মানে প্রত্যেকে কি করে? পছন্দ করে। তাই বাক্যে কোনো ভুল ছিল না। বুঝলে কি বুঝলে না? এবার যদি আমি এমনটা দিতাম, চলো এই সেন্টেন্সটাতে যদি আমি এই পার্টটা না দিতাম, এই যে ইজ এ ডক্টর না দিতাম, আর এটা কমা এখানে আছে, থাক সমস্যা নেই, এখানে লাস্টে ফুল স্টপ যদি থাকতো, তখন বলো তো বাক্যটা ঠিক না ভুল হতো? তখন বাক্য ঠিক হতো। আবার দেখো, রতন ইজ মাই ফ্রেন্ড, রতন একজন আমার বন্ধু, হুম যাকে এভরিওয়ান নোজ যাকে সবাই চেনে। তখন তো ভুল ছিল না, তখন তো একটাই কমা ছিল। আর এই ক্ষেত্রে এই পার্টটা কিন্তু আমরা কোন রকম ভুল মানে এর যে গুরুত্ব তখন 100% দিতাম, কারণ এখানে দুটো কমার মাঝে অন্য কোনো সেন্টেন্স নেই, তাই তো? কিন্তু এই যে ই যে ডক্টর দেওয়ার জন্য তখন পুরোটাই কিন্তু এর স্ট্রাকচার পাল্টে যাচ্ছে, এই দুটো কমার মাঝে এর গুরুত্ব 0%। মনে থাকবে, ভালো করে দেখবে কমা কতগুলো আছে। দুটো কমার মধ্যে থাকলে তার ভ্যালু 0%, আর না থাকলে ওর ভ্যালু 100%। মানে এখানে এর ভ্যালুটা কত? 100%, মানে এটার ভ্যালু আছে। তাহলে এখানে বাক্য কোনো ভুল নেই। তাহলে এই বাক্যটা ঠিক আছে। কথা বুঝছো কি বুঝছো না? হ্যাঁ, চলো আমি আরেকটা দিচ্ছি, তোমরা খুব ভালো করে বুঝবে, ঠিক আছে? চলো, কি লেখা আছে ভালো করে কোশ্চেনটা পড়ো, আর ভুল থাকলে বলো বা না থাকলে সেটাও বলো। একদম দুটো কমার মধ্যে আছে, এর ভ্যালু 0%। ভেরি গুড। তাই এটা প্রথমে করলাম, আইডেন্টিফাই করে ফেললাম। তাহলে এটা সরি 0% তো 100 দিচ্ছে 0%। ওটা ছাড়া বাকিটা এবার সেন্টেন্সটা পড়ো আর দিয়ে বলো ঠিক না ভুল আছে। আচ্ছা, এখানে যদি মেট না দিয়ে চলো আমি স দিলাম, হ্যাঁ।
আরো ব্যাপারটা ক্লিয়ার আসবে। হ্যাঁ, স মানে দেখা। হ্যাঁ, হ্যাঁ, বলো কি বলো, ভুল আছে না ভুল নাই? আচ্ছা, কি ভুল তাহলে? হুটা হবে না। দেখো, যখন দেখো দুটো কমার মাঝে আছে এর ভ্যালু 0%, এটা বাদ দিয়ে দাও, এখন মুছে দাও। তাহলে কি হলো? রাম ইজ টকিং অ্যাবাউট দ্য গার্ল। রাম ওই মেয়েটার ব্যাপারে বলছে। হু হি স ইন দ্য ইউএসএ, যাকে সে আমেরিকায় দেখেছিল। তাহলে তার মানে কি বলছে? রাম একটা মেয়ের ব্যাপারে কথা বলছে যাকে সে আমেরিকায় দেখেছিল। তাহলে বলো এখানে যাকে অর্থটা বেশি আসছে নাকি যে সে দেখেছিল কলকাতা আমেরিকা? এই হুয়ের মানে যদি যে নিয়ে আসি, মানে এটা আসছে ঠিকঠাক? আসছে না। তাহলে হুটা তাহলে ভুল আছে তাহলে। তাহলে এটা হুটা কি হয় বলো? হুম হয়ে যাবে। এই তো ভালো বুঝতে পারছো, এটা হয়ে যাবে হুম। তাহলে কি হলো? রাম ইজ টকিং অ্যাবাউট দ্য গার্ল হুম হি সেড হি স ইন দ্য ইউএসএ। তাহলে রাম একটা মেয়ের ব্যাপারে কথা বলছে যাকে সে দেখেছিল আমেরিকায়, বুঝলি, ইন্ডিয়ার বাইরে। ঠিক আছে, লেখো। তোমরা এবার আমাকে বলো যে এখানে হুয়ের পরিচয় কি, বা এই হুটা কোন পার্টস অফ স্পিচ? প্রোনাউন। ক্লাস করছি প্রোনাউন, তো অবশ্যই এটা প্রোনাউন হবে। প্রোনাউনের কতগুলো ভাগ বলেছিলাম? 9টা। তার মধ্যে এটা কোন ভাগের মধ্যে পড়ছে? প্রোনাউন তো অবশ্যই। প্রোনাউনের যে 9টা ভাগ, তার মধ্যে কোন প্রোনাউন এটা? ওটা রিলেটিভ প্রোনাউন। বলেছিলাম না? শেষে যদি ফুল স্টপ থাকে তো রিলেটিভ প্রোনাউন, যদি কোশ্চেন মার্ক থাকতো ইন্টারোগেটিভ প্রোনাউন। মনে পড়ছে কি পড়ছে না বলো? তাহলে এই সেন্টেন্সটাতে হুমের পরিচয় কি? রিলেটিভ প্রোনাউন। বলো, রিলেটিভ প্রোনাউন। ঠিক, ওকে ফাইন। বলো এখানে হি এর পরিচয় কি? প্রোনাউন, কিন্তু কোন প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। কি পার্সোনাল প্রোনাউন? মনে পড়ছে না? পার্সোনাল প্রোনাউন তাদেরকে বলা হয় যে সমস্ত প্রোনাউন গুলো পার্সনকে বা থিংকে বোঝাবে। মনে পড়ছে না মনে হয়? ঠিক আছে, চলো তাহলে এটা মোটামুটি রুল কমপ্লিট। চলো নেক্সট, রুল নাম্বার 5-এ আসি। শোনো, খুব ভালো করে বোঝো। আমরা, শোনো মন দিয়ে, আমরা যখন বলি যে আমাদের যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, তো 8 প্রকারের মধ্যে আমাদের যেমন নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, প্রিপোজিশন আছে, কনজাংশন আছে, ইন্টারজেকশন আছে। তো যেখানে কনজাংশন বলছি, তো কিছু না হলেও মাথায় এতটুকু আসছে অ্যান্ড অর বাট। এই সমস্তগুলো যে ওয়ার্ডগুলো আছে অ্যান্ড অর বাট, এগুলো হচ্ছে কি কনজাংশন। কনজাংশন কথার মানে হচ্ছে কিছু মানে দুটো সেন্টেন্সকে যুক্ত করবে, এবং দুটো সেন্টেন্সেরই গুরুত্ব থাকবে 100%। তো সেক্ষেত্রে বাটের যে পরিচয় সেটা হয়ে যাচ্ছে কি বলো, যে তোমরা বলবে এটা একটা কনজাংশন। যেমন বললে ধরে নাও যে, ফর এক্সাম্পল বললাম যে আই এম ইল টুডে বাট আই উইল গো টু স্কুল। মানে আমি আজকে অসুস্থ আছি কিন্তু আমি স্কুলে যাব। ঠিক আছে, আমি অসুস্থ থাকা সত্ত্বেও স্কুলে যাচ্ছি। মানে কন্ট্রাডিক্টরি পার্ট যখন থাকবে সেখানে আমরা বাটকে ইউজ করি। বাট কথার মানে কিন্তু, মানে এদিকে খারাপ অবস্থা তবুও সে যাচ্ছে, তাই তো? মানে দেখো কি বলি যে ছেলেটা পড়াশোনা করে না কিন্তু চাকরি পেয়ে গেছে। তার এই যে কন্ট্রাডিক্টরি পার্ট, মানে বুঝছো, একটা পজিটিভ একটা নেগেটিভ, তখন আমরা বাট ইউজ করি। বুঝছো কি বুঝছো না? ছেলেটা গরিব, এটা নেগেটিভ জিনিস, কিন্তু সেটা সৎ, পজিটিভ জিনিস। তো গরিব আবার সৎ আমরা কি দিয়ে ইউজ করি? বাট দিয়ে। চলো এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে। যে যেমন ধরুন না, মনে করো রতন ইজ পুর, হি ইজ অনেস্ট। বলো, এই যে আছে রতন ইজ পুর, এটা ভালো না খারাপ জিনিস? খারাপ জিনিস। ভালো? গরিব হওয়াটা ভালো জিনিস? খারাপ জিনিস। হ্যাঁ, ওটা আমি বুঝাই, শুধু এতটুকু বলছি। তা রতন ইজ পুর মানে রতন যে গরিব, মানে এটা খারাপ অবস্থা। আর হি ইজ অনেস্ট, এটা খুব ভালো অবস্থা। তাহলে এটা অবশ্যই কিন্তু পজিটিভ জিনিস, আর এটা হচ্ছে নেগেটিভ জিনিস। তো পজিটিভ নেগেটিভ যখন থাকবে তখন আমরা বাট দিয়ে ইউজ করি বা যুক্ত করি। জানো তোমরা সকলে, যদি দুটোই যদি পজিটিভ থাকে, এটাও পজিটিভ এটাও পজিটিভ, তো আমরা এন্ড দিয়ে ইউজ করি।
এন্ড দিয়ে। যেমন যদি বলি ছেলেটা গরিব, আবার ছেলেটা ধরে নাও বোকা, সেটা গরিব এবং বোকা, গরিবও আছে আবার বোকাও আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি রতন ইজ পুয়ার অ্যান্ড ডাল, তাই তো। কিন্তু যদি দুটোই যদি নেগেটিভ হয়, দুটোই যদি নেগেটিভ হয়, তবুও কিন্তু আমরা এন্ড দিয়ে ইউজ করি, এই যে বললাম একটু আগে। আর দুটো যদি পজিটিভ, হি ইজ হ্যান্ডসাম অ্যান্ড টল, লম্বাও আছে আবার হ্যান্ডসামও আছে, দুটো কি পজিটিভ না? তো অ্যান্ড ইউজ করি নাকি বাট ইউজ করবে? সেটা লম্বা কিন্তু হ্যান্ডসাম, শুনতে ভালো লাগছে? শুনতে ভালো লাগছে? লম্বা আপনার হ্যান্ডসাম, এত মন খারাপ কেন? কিন্তু ভালো জিনিস। অ্যান্ড দিয়ে বলো, কিন্তু কেন বলি? কিন্তু মানে কি, পজিটিভ নেগেটিভ বলছি, মানে একটা হ্যাঁ তো একটা না, এরকম। তাহলে বাট, তাহলে এই যে বলছি বাট বললাম, অ্যান্ড বললাম, তাহলে এদের পরিচয় কি? এদের পরিচয় হচ্ছে কনজাংশন ইন জেনারেলি। কিন্তু এখন যেটা দেখবো যে বাটটা কাজ করবে প্রোনাউনের মতো, তো সেটা একটু আমরা এখানে দেখে নেব। এটি বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই বাট অ্যান্ড এদের যে পরিচয়, সেটা হচ্ছে এরা কি বলো, কনজাংশন। মানে কনজাংশনের বাংলা কি বলো তো? বাংলা মনে আসছে না, যাই হোক। কনজাংশন মানে এরা দুজনকে যুক্ত করছে, দুটো সেন্টেন্সকে যুক্ত করছে। তো সেক্ষেত্রে এই যে বাট আছে, আমরা আজকে দেখব বাটটা সবসময় কনজাংশন নয়, এটাই পরীক্ষায় আসবে যে বাট কখনো কখনো প্রোনাউন হয়। তো দেখো আমরা লিখবো বাটের ব্যবহার। বাটের ব্যবহার প্রোনাউন হিসেবে, যদি বলে কোন প্রোনাউন, এটা হবে রিলেটিভ প্রোনাউন। কিরকম দেখো, খুব ভালো, কিন্তু এটা খুব মানে খুব সুন্দর একটা জায়গা যে এখান থেকে প্রশ্ন হামেশাই আসে। চলো এটি থাক, সমস্যা নয়, এটা তোমরা লিখতে পারো যে দুটো পজিটিভ সেন্স থাকলে এন্ড হয়, নেগেটিভ নেগেটিভ থাকলে তবু এন্ড হয়, কিন্তু নেগেটিভ পজিটিভ থাকলে বাট হয়। ঠিক আছে, এগুলো একটা রুলের মতো, রুল নয়, মানে এটা তোমরা জানো অলরেডি, এটা তোমরা শিখে এসছো। ঠিক আছে, বলো ইট ইজ রেইনিং, আই উইল গো টু স্কুল। তো এখানে এন্ড দেবো না বাট দেবো? বৃষ্টি হচ্ছে মানে কি দিনটা খারাপ, মানে স্কুল যাওয়ার মতো পরিবেশ নয়, ফের বলছি আমি স্কুলে যাবো, একটা পজিটিভ জিনিস। তো বৃষ্টি পড়ছে নেগেটিভ, স্কুল যাবো পজিটিভ, তাহলে আমরা কি বাট ইউজ করবো? ইট ইজ রেইনিং, বৃষ্টি পড়ছে, বাট আই উইল গো টু স্কুল, কিন্তু আমি স্কুলে যাবো। বুঝছো? যদি বলি দ্য ওয়েদার ইজ গুড, আবহাওয়াটা ভালো, বাট আই উইল গো টু স্কুল নাকি এন্ড আই উইল গো টু স্কুল? এন্ড হবে, আবহাওয়াটা সুন্দর এবং আমি স্কুলে যাব। ঠিক নাকি এমনি আবহাওয়াটা যে খুব সুন্দর কিন্তু স্কুলে আমি যাব? ভালো লাগছে শুনতে? হ্যাঁ, কিন্তু স্কুলে যাব না হতে পারতো, আবহাওয়াটা সুন্দর কিন্তু স্কুলে যাব না। তাহলে আবহাওয়াটা সুন্দর পজিটিভ, আর স্কুল যাবে না, তার মানে তুমি চোর। তার মানে কি পজিটিভ আর নেগেটিভ একসঙ্গে দিলে পরে বাট। তো যাই হোক না কেন, তো আমরা এটি আমরা বুঝে গেলাম, পজিটিভ হলে দুটোই পজিটিভ হলে অ্যান্ড, দুটো নেগেটিভ হলে অ্যান্ড, পজিটিভ নেগেটিভে বাট। এবার দেখে নেব যে বাটের ব্যবহার প্রোনাউন হিসাবে কিভাবে হচ্ছে। দেখো, চলো আমি একটা এক্সাম্পলই আসি ডিরেক্ট সরাসরি, তাহলে ভালো বুঝতে পারবে। খুব ভালো করে দেখো কি লেখা আছে, দেয়ার ওয়াজ নান, মানে সেখানে কেউ ছিল না। সরি, হুটা কেন দিলাম? হু তো আমরা ইউজ করবোই না, এখানে ইউজ করবো বাট। দেয়ার ওয়াজ নান, সেখানে কেউই ছিল না, বাট ক্রাইড, যারা কাঁদেনি, যারা কাঁদেনি। ক্রাইড মানে এখানে কাঁদা, পাস্টে লিখছি। তার মানে এই এখানে বাটের যে অর্থটা, যারা আসছে না, দেয়ার ওয়াজ নান, সেখানে কেউই ছিল না, এমন কেউ ছিল না, বাট ক্রাইড, যারা কাঁদেনি। তাহলে এখানে বাটের যে অর্থটা, এই বাটের কিন্তু অর্থটা কিন্তু যারা, আর একটা না সেন্স আসছে, না মানে কাঁদে নি, না বা নি সেন্সটা আসছে। তাহলে দেয়ার ওয়াজ নান, সেখানে এমন কেউ ছিল না, বাট ক্রাইড, যারা কাঁদেনি। এর মানে কি সবাই ওখানে কেঁদেছিল, ওখানে সবাই কেঁদেছিল। তার মানে এই সেন্টেন্সটাতে বাটের অর্থ যখন যারা আসছে, তাহলে বাটের যে পরিচয় প্রোনাউন, যারা যখন সেন্স আসছে রিলেটিভ প্রোনাউন। ব্যাপারটা বুঝতে পারলে কি পারলে না?
তোমরা এরকম নান বাটের তোমরা ইউজ করবা শিখেছো ক্লাস 7-8-এ, খেয়াল করো ক্লাস 7-8-এ শিখেছিলে নান বাটের ব্যবহার, তখন এর মানেটা কিন্তু না সেন্সটা আসবে, বুঝতে পেরেছো? লেখো তাহলে। তাহলে এখানে পরীক্ষায় কি দিবে, পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন আসবে দেয়ার ওয়াজ নান বাট গাইড হতে পারে, ওয়েট হতে পারে, ইত্যাদি হতে, ব্রোক ডাউন হতে পারে, দেখো ঠিক আছে হতে পারে। এবার তোমাকে দিয়ে বলবে যে বাট ইজ হিয়ার কনজাংশন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। প্রোনাউন কি বলবে, প্রোনাউন, বুঝলে কি বুঝলে না? চলো আমি একটা এক্সাম্পল দিচ্ছি আরো, তোমরা বলবে বাটের পরিচয় কি। কি লেখা আছে দেখো, মাই ব্রাদার ইজ ইন্টেলিজেন্ট বাট মাই সিস্টার ডাল। বলো এখানে বাটের পরিচয় কি? এটা কিন্তু কনজাংশন আবার। কেন? এখানে যারা তো অপশন, মানে যারা তো মিনিং আসছে না, বা যে মিনিং আসছে না, এখানে কি মিনিং আসছে, কিন্তু। দেখো মাই ব্রাদার ইজ ইন্টেলিজেন্ট, মানে আমার ভাই হচ্ছে বুদ্ধিমান, কিন্তু আমার বোন আছে ও কি একটু বোকা। তাহলে সেক্ষেত্রে এখানে বাটের শেষে কি আছে, কিন্তু। তাহলে কিন্তু মানে কি বললাম, এই যে কনজাংশন। তাহলে কি বললাম, যখন মানেটা আসবে কিন্তু, তখন কি বললাম, কনজাংশন। আর যখন মানে আসছে যে বা যারা, তো কি বলো, প্রোনাউন। কোন প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। বলো এখানে কি মানে আসছে, কিন্তু, তাহলে কি পরিচয়, কনজাংশন। তাহলে এটা হয়ে গেলো এখানে কনজাংশন। আর এখানে বাটের কি পরিচয়, প্রোনাউন। চলো এটা বলো, বলো এখানে বাটের পরিচয় কি। দেয়ার ইজ নো কান্ট্রি বাট করাপ্ট, মানে এখানে মানে এমন কোনো দেশ নাই যারা করাপ্ট নয়। করাপ্ট মানে কি বলেন, কি বলে বাংলায়, করাপ্টেড যে হয়েছে, মানে দুর্নীতিগ্রস্ত নয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে এমন কোনো দেশ নাই যারা দুর্নীতিতে নেই, তার মানে সব কান্ট্রি দুর্নীতিতে আছে। জাস্ট এটা খালি একটা এক্সাম্পল বলছে, হ্যাঁ এটা বাস্তবের সঙ্গে কোনো মিল নাই, ঠিক আছে? তাহলে এখানে বলো বাটের পরিচয় কি, হ্যাঁ প্রোনাউন, যারা যে বা যে দেশগুলো, যারা বা যেগুলো, তাই তো প্রোনাউন। তার মানে পার্ট থাকা মানেই যে সবসময় তোমার ওই কনজাংশন, এমনটা ভাবার কোনো ব্যাপার নয়, সেন্টেন্স অনুযায়ী তোমাকে দেখতে হবে।